আজকে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা বুয়েটে এবার আমাদের হচ্ছে 16-17 মেবি আসছিল। আর এছাড়া আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো এর কনসেপ্টটাও আমাদের একটু ডিপ জানতে হয়, না হলে দেখবা যে আমি দেখছি যে এসিএস এ যে ডাউট সলভ করি ওখানে ম্যাক্সিমাম অ্যাডমিশন যে পরীক্ষার্থী আছে তাদের এই সমস্যাটা আমি দেখছি যে তারা ম্যাক্সিমামে এই প্রশ্নটা দিয়ে বলছে যে এটা কিভাবে আর বেসিকটা কি। আবার দেখছি যে এইচএসসি যারা 24 তাদেরও আমাদের এই সমস্যাটা ম্যাক্সিমামে তারা মানে দেখা দিচ্ছে যে এটা তারা বুঝতেছে না। দেখো আজকে আমরা বইয়ে যেভাবে আলোচনা আছে তার থেকে একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করবো এবং সহজভাবে, এবং এরপর থেকে এই এই কনসেপ্ট আর আমাদের ভুল হবে না। দেখো প্রশ্নটা কি সেটা আগে আমরা দেখি। প্রশ্ন বলছে, পৃথিবীর ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি সুড়ঙ্গ পথে বস্তুখণ্ড ছেড়ে দিলে তার গতি প্রকৃতি কেমন হবে এবং বস্তুখণ্ডটি অপর প্রান্তে পৌঁছাতে কত সময় নেবে। এটা দেখো, এটা হচ্ছে আমাদের একটা পৃথিবীতে একটা আমি গোলাকার একটা বস্তু চিন্তা করলাম। এই পৃথিবীর ব্যাস বরাবর একটা আমি সুড়ঙ্গ খুললাম। ধরো আমি একটি সুড়ঙ্গ খুঁড়ে নিলাম। এই সুড়ঙ্গের উপর প্রান্ত এ, নিচ প্রান্ত হচ্ছে বি, আর পৃথিবীর কেন্দ্র হচ্ছে আমাদের ধরে নিচ্ছি সি, সেন্টার। এই দেখো তো, এই এ থেকে এ প্রান্ত থেকে যদি আমি এম ভরের একটা বস্তুকে ফেলে দিই, এম ভরের বস্তুটা যদি ফেলে দিই, তাহলে এই বস্তুটা যে সুড়ঙ্গ পথে যে নামবে এই সুড়ঙ্গ পথে নামার সময় ওই বস্তুটার গতি প্রকৃতি আমাদের বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এটা কেমন ভাবে পড়বে, অর্থাৎ এর গতিটা কেমন হবে সেটা আমরা বের করব। দেখো এই সেন্ট্রাল থেকে আমাদের কি এই এ পর্যন্ত এটা দূরত্ব আমাদের কত, এটা দূরত্ব আমাদের দেখো তো আর, না মানে পৃথিবীর ব্যাসার্ধ আর। আচ্ছা দেখো, এই এম ভরের বস্তুটাকে যখন এ প্রান্তে আমি ছেড়ে দিছি, তার মানে এটা কি আমাদের এ প্রান্ত থেকে নিচের দিকে কি পড়তে থাকবে। ধরো পড়তে পড়তে ধরে নাও আমি এই পয়েন্টে ধরলাম যে এই পয়েন্টে আমাদের এম ভরের বস্তুটা চলে আসলো। ধরো এই পয়েন্টের নাম দিলাম আমি হচ্ছে ডি, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ডি, যে ডি পয়েন্টে এম ভরের বস্তুটা চলে আসলো। এখন আমি এটাও বললাম যে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় এম ভরে বস্তুটা নেমে ডি বিন্দুতে চলে আসলো। মানে এইটুকু হচ্ছে আমাদের এইচ গভীরতা, এটা হচ্ছে আমাদের কি ভূপৃষ্ঠ, এটা ধরো আমাদের কি ধরো পৃষ্ঠ। আচ্ছা, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নিচে নেমে ডি প্রান্তে আমাদের এম ভরে বস্তুটা চলে আসলো। আচ্ছা, এখন এই ডি প্রান্তে বস্তুটা কি অভিকর্ষ ত্বরণ আমরা একটা পাবো না। দেখো পৃথিবী পৃষ্ঠে এই এম ভরের বস্তুর ওপর যে অভিকর্ষ ত্বরণ আমাদের কাজ করছিল, ঠিক এই ডি প্রান্তে কিন্তু সেম অভিকর্ষ ত্বরণ আমাদের আর কাজ করবে না। আমরা জানি কি যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় কোনো বস্তু নামলে সেই বস্তুটার অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। আবার এটাও জানি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলেও ওই বস্তুটার অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। তার মানে ডি প্রান্তে আমরা কি একটা অভিকর্ষ ত্বরণ পাবো না। আচ্ছা আমরা এটা জানি না, দেখো এইচ গভীরতায় কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - এইচ বাই আর। এইচ হচ্ছে যতটুকু গভীরতা নামছে, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, এটা তো আমরা জানি। এখন দেখো এখান থেকে যদি আমি এটা ক্যালকুলেশন করি যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি আর ইন্টু আর মাইনাস এইচ, এটা আমরা পাই না। এখন দেখো তো এই আর মাইনাস এইচ বলতে আমরা কি বুঝতেছি এক কথায়। দেখো পুরাটা হচ্ছে আর, এইটুকু হচ্ছে এইচ, তার মানে আর মাইনাস এইচ মানে কি আমাদের এইটুকু দূরত্ব বোঝাচ্ছে না, যে এইচ মাইনাস আর, এইটা এইটা তো আমরা বুঝতেছি। তা এই এইচ মাইনাস আর কে আমি যদি ধরে নেই এক্স, ধরে নিলাম এক্স, যে ডিসি ইজ ইকুয়াল টু এক্স, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ডিসি, দূরত্বটা হচ্ছে আমাদের এক্স ধরে নিলাম আমি। তাহলে এই জায়গাটা তো আমরা কি এক্স লিখতে পারি না, যে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি আর এক্স, এটা আমরা বলতে পারি।
সমান চিহ্নটা এই জায়গায় দিই। দেখো জি প্রাইম পাইলাম হচ্ছে আমরা ডি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, ডি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, আচ্ছা তাহলে ডি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ যদি আমি পাই, তাহলে এই ডি বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র তাকে একটা অভিকর্ষ বলে কি টানতেছে না? মানে এই দিকে তার মধ্যে কি একটা এফ বল কাজ করতেছে না? অভিকর্ষ বল আমাদের তো অবশ্যই কাজ করতেছে। সেই অভিকর্ষ বলের মান কি আমরা জানি, যে অভিকর্ষ বল অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কি এম জি প্রাইম। এখানে কিন্তু জি না, জি প্রাইম, কারণ ডি বিন্দুতে আমাদের নির্দিষ্ট একটা অভিকর্ষ ত্বরণ আছে যেটা আমরা কিন্তু বের করছি। তাহলে এফ যে এম জি প্রাইমের মান কত? জি প্রাইমের মান দেখো জি ডিভাইডেড আর এক্স। এটাকে একটু আমি আরেকটু সাদায় লিখি, এফ এম জি ডিভাইডেড আর এক্স। এটাকে দেখো আমি লিখলাম, এটা হচ্ছে আমাদের ডি বিন্দুতে আমাদের অভিকর্ষ বলের মান। ডি বিন্দুতে যে অভিকর্ষ বলের মানটা আমরা পাইলাম, এই অভিকর্ষ বলের দিকে একটু আমরা ভালো করে তাকাবো। কিরকম ভাবে তাকাবো? দেখো এই দিকে দেখো বলটা আমাদের এই দিকে ক্রিয়া করতেছে কেন্দ্রের দিকে, আর সরণটা মেইন সরণটা দেখো তো, মানে এই যে এক্সটা সরণ না, মানে এই ডিসিটা সরণ না, দেখো মেইন সরণটা কিন্তু আমাদের এইটুকু, মানে সরণের দিকটা কিন্তু এই দিকে। তার মানে দেখো বল যেই দিকে ক্রিয়া করতেছে সরণ কিন্তু আমাদের তার বিপরীত দিকে। তো বল আর সরণ যখন বিপরীত দিকে কাজ করে, তাহলে ওই বলটার সামনে কি আমরা একটা মাইনাস চিহ্ন দিতে পারি না? মাইনাস চিহ্ন। তার মানে আমাদের মেইন কাজটা চলে আসতেছে কি, যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি ডিভাইডেড আর এক্স। দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো এই জি কিন্তু এখন আমাদের ডি বিন্দুতে জি না, এই জি কিন্তু হচ্ছে আমাদের পৃষ্ঠের জি এর সমান। দেখো এইখানে দেখো ক্যালকুলেশন করে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি বাই আর এক্স কিন্তু পাইছিলাম, মানে ভূপৃষ্ঠে এটা কিন্তু আমাদের জি ছিল। আচ্ছা এখন দেখো এই জায়গায় দেখো যে বস্তুটা আমাদের পড়তেছে তার ভর কিন্তু আমাদের কনস্ট্যান্ট। আবার দেখো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানও কিন্তু আমাদের কনস্ট্যান্ট। আবার দেখো আর আর কিন্তু আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, যেটার মানও কিন্তু আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু আমরা জানি কি, দেখো 6400 কিলোমিটার। আর এম ধরো একটা আমাদের কি কনস্ট্যান্ট মান অবশ্যই থাকবে যে কোনো ভর। আর দেখো জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা কনস্ট্যান্ট কিন্তু না, আমাদের হচ্ছে এক্স, অর্থাৎ এক্স কিন্তু আমাদের এখানে ভেরিয়েবল। তাহলে দেখো এইটাকে যদি আমি কনস্ট্যান্ট ভাবে নিই, তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে, এফ সমানুপাতিক মাইনাস এক্স, এটা আমাদের চলে আসতেছে না? কনস্ট্যান্ট মানটাকে আমি তুলে দিয়ে এফ সমানুপাতিক মাইনাস এক্স কিন্তু লিখতে পারি। আচ্ছা এই যে এই পর্যন্ত যে আমরা চলে আসলাম, এইটার দিকে আমরা একটু এখানে একটু রেখে দিয়ে এবার আমরা সরল দোলক গতিতে চলে যাব। দেখো আমরা কি জানছিলাম, দেখো আমি এই জায়গাতে দিচ্ছি। দেখো আমরা জানি এইখান থেকে ধরো একটা আমাদের বস্তু এইদিকে আমি টেনে ছেড়ে দিলাম, মানে এটা এইদিকে আমাদের কি দুলতে থাকবে। তার মানে কি সরল দোলন গতিতে সে কি দুলতে থাকবে। যখন সরল দোলন গতিতে সে দুলতে থাকে, তার মানে একটা বল আমাদের এই সাম্যাবস্থার দিকে ক্রিয়া করে এই বল, তার সরণ কিন্তু হয় আমাদের এক্স এই দিকে। তার মানে সরল দোলন গতির ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে বল তার সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এটা কিন্তু আমরা জানি যে সরল দোলন গতির ক্ষেত্রে আমাদের যে সাম্যাবস্থার অভিমুখী যে বলটা, ওই বল ওই বস্তুর আমাদের কি সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে এখান থেকে কিন্তু আমরা জানি এটাও যে এফ মাইনাস কে এক্স, এটা আমরা জানি না। তাহলে দেখো এই ইকুয়েশন আর এই যে ইকুয়েশন দুটো কি আমাদের একই জিনিস আমাদের কি মিন করতেছে না? কিভাবে? দেখো এখানে বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এখানে দেখো বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। আবার দেখো এখানে যে কনস্ট্যান্ট, এই দুটো মানকে আমরা কি একইভাবে লিখতে পারি না? তাহলে দেখো আমরা এটা লিখতে পারি যে
যে কে ইজ ইকুয়াল টু mg ডিভাইডেড r। আচ্ছা, দেখো এই যে একটা মান আমরা পাইলাম, এটাকে আমরা লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা এই জিনিসটা জানি না, দেখো এটা কিন্তু আমি মিশাই দিলাম। দেখো কে এর মান যখন আমরা mg ডিভাইডেড r পাইছি, এখন আমরা এটাও কিন্তু জানি যে আমরা এটা জানি হচ্ছে টি পর্যায়কাল, অর্থাৎ পর্যায়কাল আমরা জানি কি 2π√m/k। এটা আমরা জানি না যে সরল দোলন গতির ক্ষেত্রে যে 2π√m/k এটা হচ্ছে তার পর্যায়কাল। তাই দেখো এইটার গতি প্রকৃতি আমরা কি বলতে পারতাম, যে এর গতি প্রকৃতি আমরা বলতে পারবো কি যে সরল দোলন গতি। আচ্ছা, দেখো আমাদের 1 নম্বর প্রশ্নে কিন্তু উত্তর হয়ে গেছে যে এটা সরল দোলন গতিতে আমাদের দুলতে থাকে। এখন দেখো বস্তুখণ্ডটি অপর প্রান্তে পৌঁছাতে কত সময় নেবে এটা বের করতে হবে। তার মানে এই বস্তুখণ্ডটা এই প্রান্ত থেকে বি প্রান্ততে যে আসবে, এই প্রান্তে যখন আসবে তার সময়টা আমাদের বের করতে হবে। তার মানে দেখো এটা কিভাবে দুলতে থাকবে, দেখো এটাকে যদি আমি ঘুরাই নিতাম, ঘুরাই নিলে দেখো আমাদের একটা এইরকম অবস্থা চলে আসতো না। ধরো পৃথিবীটা এরকম চলে আসলো, তখন এইদিকে আমাদের ব্যাসটা। তার মানে এই প্রান্ত থেকে যদি আমি ধরে নিতাম যে এইখানে আমাদের বস্তুটা, তখন এটা এইদিকেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে, এইদিকে মুভ করতেছে। তার মানে এইটা আর এইটা দুই প্রান্তে আসা যাওয়াটা মিলে তার হচ্ছে পর্যায়কাল। দেখো এটাকে যদি ঘুরাই নিয়ে আমরা চিন্তা করতাম, তাহলে সরল দোলন গতির মতো সে দুলতে থাকতো। তো এখন দেখো আমরা তার পর্যায়কালটা বের করব। দেখো টি 2π√m/k। দেখো এখানে m ডিভাইডেড কে এর মান কি পাইছি, দেখো তো কে এর মান কি পাইছি, দেখো mg ডিভাইডেড r, না, অর্থাৎ mg ডিভাইডেড r। তো এখান থেকে দেখো আমরা কি পাই, t ইজ ইকুয়াল টু 2π, দেখো আমাদের কি mm কাটা, তো আমাদের থাকতেছে কি আমাদের √r/g, এটা থাকতেছে না। দেখো এইটা আমরা মিশাই দিলাম। তো এখন দেখো আমরা যদি এখানে মানটা বসাই দিতাম যে টি যে 3.1416 √r, যে 6400, এটাকে মিটারে নিলাম 10⁻³ জি এর মান হচ্ছে 9.8। দেখো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করতাম, টি এর মান আসতো আমাদের, দেখো টি এর মান একটা হচ্ছে আমাদের মান চলে আসে যেটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমাদের, দেখো 5067 সেকেন্ড। এটাকে যদি আমি মিনিটে নিতাম, তাহলে টি এর মান আসতে হচ্ছে আমাদের যে 84.46, একটু কম বেশি হতো, তোমরা ক্যালকুলেটর হিসাবে দেখতা 46 মিনিট। তো আমরা এই যে দেখো এটা হচ্ছে আমি কিন্তু পর্যায়কাল পাইছি। আচ্ছা, একটা সরল দোলন গতির পর্যায়কাল মানে কি, মানে হচ্ছে এটা এই যে ধরো এই বস্তুটা আমাদের এই প্রান্ত থেকে এই প্রান্তে যাওয়া আর এই প্রান্ত আসা, তার মানে এই যে এই প্রান্ত যাওয়া আর এই প্রান্ত আসা, এই পয়েন্টে যখন আসে অর্থাৎ যাওয়া আর আসার সময়টা মিলে কিন্তু হচ্ছে আমাদের পর্যায়কাল। তার মানে এখানে যে সময়টা পাইছি সেটা হচ্ছে আমরা কি পাইছি, যে ওই প্রান্ত থেকে এই প্রান্ত একবার আসছে, আবার এই প্রান্ত থেকে আবার এই প্রান্ততে গেছে, দুইটার মিলে আমাদের একটা পর্যায়কাল। সেই পর্যায়কালটার সময় হচ্ছে আমাদের কত, 84.46 মিনিট। তাহলে এ প্রান্ত থেকে বি প্রান্তে আসার সময়টা কত হবে, অর্থাৎ এ প্রান্ত থেকে বি প্রান্তে আসার সময় আমরা বলতে পারি যে এ হতে বি তে আসার সময় আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু বড় টি ডিভাইডেড 2, মানে এটার অর্ধেক সময় আমাদের কত আসে দেখি, ধরো 40.2 মিনিট। একটু ক্যালকুলেটর যখন চাপবো দেখবে একটু 19-20 হতে পারে, কারণ আমি এখানে একটু বইয়ের মানটা হুবহু দিয়েছি, তো তবে একটু কম বেশি হতে পারে, ওটা ব্যাপার না। তোমার যদি এই প্রসেসটা ঠিক থাকে তাহলে কিন্তু তুমি বলতে পারবা। এখন দেখো বস্তুখণ্ডটি অপর প্রান্তে পৌঁছাতে কত সময় নেবে, আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের হচ্ছে দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার। বুঝতে পারছি। দেখো একটা পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খুললে
যে যে টাইপের প্রশ্ন আসতে পারে সেটাকে আমরা বলে দিছি। এখন দেখো এই প্রশ্নটাই আমাদের বুয়েটে চলে আসছিল। তো বুয়েটে হচ্ছে আমাদের 16-17 মেবি। তো সেখানে আরেকটা জিনিস অ্যাড করছিল, সেটা হচ্ছে যে বলছিল এর হচ্ছে ত্বরণ কত, অর্থাৎ ত্বরণ কত হবে। ত্বরণের সময় আমরা কি জানি বলতো? ত্বরণ সমান সমান আমরা কি জানি? এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা জানি না আমরা? এটাই তো জানি। আচ্ছা, এখন দেখো এ সমান সমান, দেখো এখানে আমাদের ওমেগার মানটা জানতে হবে। দেখো আমরা ওমেগা সমান সমান কি জানি? ওমেগা সমান সমান আমরা জানি কি, যে রুট ওভার কে বাই এম, এটা জানি না? দেখো আবার ওমেগা স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি কি, কে, কে এর মান কি জানি, এম জি ডিভাইডেড আর ইন্টু নিচে কিন্তু আমাদের এম, অর্থাৎ এম এম কাটা, তাহলে আমাদের কি থাকতেছে, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জি বাই কে আর, এটা থাকতেছে না? আচ্ছা, তো এখন দেখো এই ওমেগার মানটা যদি আমি এখানে বসাই দিতাম তাহলে কি আসতো, যে আমাদের ওমেগা স্কোয়ারের মান হচ্ছে জি বাই আর ইন্টু এক্স। কারণ এই এক্স এর মান দেখো আমাদের ওই যখন বুয়েটের প্রশ্নটা যেখানে আসে দেখবো ওখানে একটা মান দেওয়া আছে, এক্স এর মানটা এভাবে বলতে কি এক্স এর মান দেওয়া আছে এইটুকু, এইচ এর মান, যে বলছে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতার যা এইচ এর একটা মান দেওয়া আছে, তখন এইচটা কোনো ভেরিয়েবল ছিল না, এইচ এর একটা নির্দিষ্ট মান দেওয়া ছিল, 5 ইন্টু সামথিং কিছু একটা যেন মিটার দেওয়া ছিল, 5 ইন্টু 10 টু দি পাওয়ার কি যেন একটা, আমাদের আমার মাথায় মনে পড়তেছে না এখন। তো এখন দেখো, এখন এই এইচ এর মানটা যদি আমরা জানি, সেই এইচ এর মানটা যখন এখানে আমি বসে দেবো তাহলে আমাদের কি হতো, এইচ এক্স সমান সমান যে হচ্ছে আর মাইনাস হচ্ছে আমাদের এক্স, সরি আর মাইনাস হচ্ছে এইচ, এইচ এখানে দেখো আমাদের আর মাইনাস এইচ হবে, আর মাইনাস এইচ, এখানে ভুল লিখছিলাম। তো দেখো এখানে এ সমান সমান আমাদের কি ধরো, জি এর মান হচ্ছে আমাদের ফিক্সড, যে জি, জি ধরো 9.8, আর এর মান ধরো আমাদের একটা ফিক্সড মান, এখানে আর এর মান যখন একটা আর এর মান আমাদের ফিক্সড, এই সময় একটা নির্দিষ্ট যখন দেওয়া থাকবে তখন দেখো আমাদের এই ত্বরণটা ইজিলি চলে আসতেছে, ধরো ত্বরণের একটা মান আমাদের গোল্লা চলে আসছে, এই ত্বরণের মানটা ধরো আমাদের বুয়েটে চাইছিল, বুয়েট হচ্ছে 16-17 মেবি, এইটা ছিল আমাদের বুয়েটে আসা প্রশ্ন। দেখো আমাদের এই কনসেপ্টটা যদি জানা থাকে, দেখো এই কনসেপ্টের আলোকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে আমি ডিটেলস বলে দিছি। আশা করি এরপর থেকে এইটা নিয়ে আর কোনো কারো সমস্যা থাকবে না। বইয়ে ধরো আমাদের এই পৃথিবীর পুরো ঘনত্ব, গড় ঘনত্ব দিয়ে করা আছে, যে শাহজাহান তপন স্যারের বইয়ে এটা হচ্ছে পুরা ঘনত্ব একটা দিয়ে বলা আছে, যে আবার এখানে একটা আলাদাভাবে গোলক আকারে আমাদের বলছিল একই বিষয় মূলত, কিন্তু এখানে দেখো আমাদের ঘনক বা ওই আমাদের ঘনত্ব এই বিষয়গুলো না এনে আমরা যদি এভাবে করি এটা সহজ হয়ে আসে, আর সহজ হয়ে আসে বলতে এটা আমাদের মাথায় দীর্ঘক্ষণ থাকবে। দেখো এটা ছিল আজকে আমাদের এইটার আলোচনা। নেক্সট আরো যেসব মানে টপিকে সবার একটু সমস্যা হয় সেই সবের আমি এরকম কিছু ভিডিও বানার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো।